বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার বিষয় হলো ব্রেন টিউমার এবং ব্রেন টিউমারের ক্ষেত্রে হোমিওপ্যাথি কী করতে পারে, আমরা এই বিষয়ে আলোচনা করব। তো সময় ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা আমি যে স্লাইড তৈরি করছি 1 ঘন্টার মধ্যে ওইটা শেষ করা একটু কঠিন, তো তারপরে সময় আরও সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তো সে যাক, আমি চেষ্টা করব এর ভিতরে শেষ করার জন্য। সব স্লাইড আমি বিস্তারিত বলবো না, যা শুধু একটু উল্লেখ করে যাব। তো আপনারা কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য, আমার প্লাস আমার অন্যান্য যারা বক্তা আছে তাদের বক্তব্য শোনার জন্য আসছেন। হ্যাঁ, তো আমি কি দিব আপনার এই 1 ঘন্টার সেমিনার, 1 ঘন্টার বক্তব্যের মধ্যে আমি যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম হলো হচ্ছে ব্রেন টিউমার জানতে চাইলে ব্রেন সম্পর্কে একটু জানতে হবে। এই জন্য ব্রেন সম্পর্কে আমি বেসিক একটু আলোচনা করব। তারপরে টিউমার কাকে বলে, টিউমারের ক্লাসিফিকেশন, আর ব্রেন টিউমারে কী কী টাইপ আছে, ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার কারা, ব্রেন টিউমারের গ্রেড দিয়ে আমরা বুঝতে পারি টিউমারটা কতটা ভয়ঙ্কর, সেটা কি বিনাইন নাকি সেটা ম্যালিগন্যান্ট, মানে অর্থাৎ ক্যান্সার কি না, সেটা গ্রেড দিয়ে বোঝা যায়। এবং এই ক্যান্সার হলেও সেটা কি পরিমাণ ভয়ঙ্কর, কত দ্রুত সেটা ছড়াবে, সেই বিষয়ে বুঝতে চাইলে গ্রেডেশন করা হয়। তো ওই গ্রেডেশন সম্পর্কে কিছু বলবো। আর ব্রেন টিউমারের কী কী সাইন সিমটম প্রকাশ পায় সেই বিষয়ে কিছু বলবো। হোমিওপ্যাথি কী করতে পারে এখানে, এবং আমার একটা কেস মেনিনজিওমা, এই কেসটা সম্পর্কে বলবো। আর যদি সময় থাকে, সময়ে কুলায়, তাহলে একটা ব্রেন ক্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, ব্রেন জিনিসটা কি। আমি আমার লেকচার শিট আপনাদের কাছে আছে প্রিন্ট করা, আপনি একটু মিলিয়ে দেখবেন। আর এখানে ছবিগুলো স্পষ্ট না, স্পষ্ট হলে ভালো হতো। হ্যাঁ, ব্রেন হলো আমাদের একটা সেন্টার, যেটা এমন একটা সেন্টার, প্রধান সেন্টার, যেটা সারা বডিকে কন্ট্রোল করে। এবং এটা খুব একটা জটিল একটা অঙ্গ। আমরা যে কথা বলি, চিন্তা করি, এই যে আমি হাত পা ছুড়াছুড়ি করতেছি, সব কিছু কিন্তু আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করতেছে। তো আমাদের স্মৃতিশক্তি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের কার্যক্রম সব কিছু নিয়ন্ত্রণ করে এই ব্রেন। ব্রেনের মেইন পার্ট হলো 3টা। আপনি একটু খেয়াল করেন চিত্রগুলা, দেখুন যে বড় যে অংশটা, এই যে বড় অংশটাই হলো, এটাকে বলে সেরিব্রাম, গুরু মস্তিষ্ক বলে বাংলায়। তার পিছনে নিচের দিকে আছে, দেখেন এখানে একটা অংশ আছে সেরিবেলাম। এগুলো আমি বলতেছি এই জন্য, যাতে আপনাদের কাছে, তো সাধারণত হোমিওপ্যাথদের কাছে ব্রেন টিউমার ডায়াগনোসড হয়ে আসে। তো ডায়াগনোসিসের যে কাগজপত্র নিয়ে আসে, স্ক্যানিংয়ের বিভিন্ন কাগজ নিয়ে আসবে, আপনাকে সিটি স্ক্যানের কাগজ নিয়ে আসবে, এমআরআইয়ের কাগজ নিয়ে আসবে। আমরা জাস্ট ওইখানে ইমপ্রেশনগুলো দেখি। তো অনেক সময় যদি ব্রেন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমি ওইটা দেখে বুঝবো না কোথায় কোন জায়গায় কী হয়েছে। তো পার্টগুলো একটু জাস্ট জেনে রাখেন, যে বড় অংশটা হলো সেরিব্রাম, তার পিছনে আছে সেরিবেলাম, আর একটা বোটা আছে, দেখেন ব্রেন স্টিম বলে এটাকে। তো এই যে এই পাশে দেখেন ছবিটায়, বোটার সাথে কি আছে, আমাদের স্পাইনাল কর্ড লাগানো আছে। আচ্ছা, সেরিব্রামের মেইন 2টা অংশ। এই যে এখানে চিত্রটা দেখেন, আমরা যদি উপর দিক থেকে দেখি, আমাদের দেখেন এখানে একটা খাস কাটা আছে, খাস কাটা দিয়ে ব্রেনটাকে 2টা অংশে ভাগ করছে। ডান পাশেরটা হলো রাইট হেমিস্ফিয়ার, বাম পাশেরটাকে বলে লেফট হেমিস্ফিয়ার। এবং এগুলো যদি আমরা পাশ থেকে দেখি, দেখেন এগুলোকে বোঝার সুবিধার্থে, কোন জায়গায় কি আছে বোঝার সুবিধার্থে, এবং কি কাজ করে, কাজের উপর ভিত্তি করে এগুলোকে 4টা অংশে ভাগ করছে। এগুলো যাকে লোব বলে। দেখেন আমাদের সামনের অংশে আছে, এই যে সামনের অংশে, এটাকে বলে ফ্রন্টাল লোব। একদম পিছনে আছে অক্সিপিটাল লোব। আমরা যদি ব্রেনটাকে এক সাইড থেকে দেখি, তাহলে যেটা আমরা দেখতে পাবো চিত্রটা, ওই যে আপনারা একটু খেয়াল করেন, সামনে আছে ফ্রন্টাল লোব, পিছনে আছে অক্সিপিটাল লোব, মাঝখানে 2টার মাঝামাঝি আছে প্যারাইটাল লোব, আর আমাদের কানের উপরের দিকে একটা অংশ আছে, এটাকে বলে টেম্পোরাল লোব। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে। আমি এগুলোতে বিস্তারিত যাব না, সময় নাই। আপনারা ওই যে ইয়েতে আছে এইখানে। তো একটা জিনিস বলে দেই, এই যে একদম পিছনে যেটা আছে আমাদের অক্সিপিটাল লোব, আমাদের একদম পিছনে, এইখানে কিন্তু আমরা চোখে যা দেখি, এই তথ্যগুলো এখানে যায়, এইখান থেকে সবগুলো প্রসেস হয়।
আমি যে আপনাকে দেখতেছি, আপনার চোখে চশমা আছে, এটা সব কিছু কিন্তু আমাদের এই অক্সিপিটাল লোব সেখানে প্রসেস করে দিছে তথ্যটা। এর সাথে আমাদের প্যারাটাল লোবও এটার সাথে কাজ করে। তাহলে যদি কোনো রুগী দেখেন যে ব্রেন টিউমারের রুগী চোখে দেখে না, চোখে সমস্যা হয়, চোখে ঝাপসা থেকে বা চোখে দেখতেছে না, তাহলে বুঝবেন তার টিউমারটা এমন জায়গায় আছে যেখানে আমাদের চোখ নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতে পারবো চোখের সমস্যা হলে আমাদের অক্সিপিটালে টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই চিত্রগুলো একটু ভালো করে জানে রাখবেন। আপনাদের কাছে প্রিন্টেড কাগজ আছে, ওইখান থেকেও দেখে নিতে পারেন। বিস্তারিত গেলাম না, সময় কম। আর এবার আসেন সেরিবেলাম। সেরিবেলাম দেখেন, এই যে এই ছবিটা দেখেন, একদম পিছনে, নৌকার পিছনে যেরকম হাল থাকে সেরকম আমাদের ব্রেনের একদম পিছনে, এই ব্রেন স্টেমের পিছনের দিকে আর গরু মস্তিষ্কের নিচের দিকে, সেরিব্রামের নিচের দিকে একদম পিছনের দিকে এই সেরিবেলামটা থাকে। এইটারও দুইটা অংশ আছে, বাম পাশ ডান পাশ। সাউন্ড শোনা যায়? আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি এইদিকে কথা বলেন আর এখানে আপনি দেখে কথা বলেন, তাহলে আর সাউন্ডটা কম হবে না স্যার। আচ্ছা, ঠিক আছে। ভালো হবে স্যার, সাউন্ডটা একটু ভালো সাউন্ড তো। জি জি। তো এই সেরিবেলামের কাজ কি? সেরিবেলামের কাজ হলো আমাদের বডির ব্যালেন্স ঠিক রাখা। আমরা যখন সাইকেল চালায় যাই তখন পড়ে যাই না, হ্যাঁ? তা বডিটাকে ব্যালেন্সকে ঠিক রাখে, এই হাল ধরে রাখে হয়েছে আমাদের সেরিবেলাম। এছাড়া এর অন্যান্য অনেক কাজ আছে। নৌকার যেরকম হাল ধরে রাখে পিছনের হাল, তো আমাদেরও বডির ব্যালেন্স ঠিক রাখে ওই এই আপনার এই সেরিবেলাম। নেক্সট আসি ব্রেন স্টেম। ব্রেন স্টেম, এই দেখেন এইখানে পাশে একটা বড় ছবি আছে, এই ছবির এইখান থেকে দেখেন, এইটাকে যদি বাইরে বের করে নিয়ে এসে এরকম দেখা যাবে। হ্যাঁ, এটা একটা বোটার মতো, ফুলের যেরকম বোটা থাকে, ফলের একটা বোটা থাকে, ওই রকম মানে আমার ব্রেনের একটা বোটা ধরে নেন। স্টিম মানেই বোটা। তো এটার তিনটা অংশ আছে। উপরের অংশটা হলো মিড ব্রেন, আর মাঝখানে আছে পন্স, আর নিচের অংশটা হলো মেডুলা অবলঙ্গাটা। এরপরেই আমাদের স্পাইনাল কর্ড শুরু হয়েছে। তো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। মিড ব্রেন আমাদের চোখের মুভমেন্ট কন্ট্রোল করে, আর পন্স এখান থেকে অনেকগুলো ক্রেনিয়াল নার্ভ বের হয়েছে। আমাদের দেখেন না, অনেকের এই যে ঠান্ডা হলে অনেক সময় মুখের প্যারালাইসিস হয়ে যায়, মুখ একদিকে বাঁকা ধরে যায়, তো এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ, প্যারালাইজড হয়ে যায়। এই ফেসিয়াল নার্ভ এগুলো আসছে এই যে আমাদের মিড ব্রেন থেকে, এখান থেকে অনেকগুলো নার্ভ আসে, ক্রেনিয়াল নার্ভ, এই পন্স থেকে আসে। আর মেডুলা অবলঙ্গটা এটা হচ্ছে তার নিচের অংশ। এই অংশ নিয়ন্ত্রণ করে যে অটোমেটিকভাবে যে জিনিসগুলো চলে, অটোমেটিক চলে। যেরকম আমরা যখন ঘুমাই পড়ি, আমাদের লাংস কিন্তু চলতে থাকে, আমরা শ্বাস প্রশ্বাস নিতে থাকি, এটা কিন্তু বন্ধ হয় না। আমাদের হার্ট কিন্তু সবসময় পাম্প করতেছে, এটা কিন্তু বন্ধ হয় না। এগুলো নিয়ন্ত্রণ করে আপনার এই মেডুলা অবলঙ্গাটা। তো এই অংশে যদি কোনো সমস্যা হয়, কোনো টিউমার হয়, এই অংশ যদি কাজ করতে না পারে, তাহলে মানুষের অবস্থা কত খারাপ হয়ে যাবে। লাংস বন্ধ হয়ে যাবে, তার শ্বাস প্রশ্বাস নিতে পারবে না। নেক্সট আসেন, আরেকটা অংশ আছে ডায়ানসেফালান। এটা ঠিক এই যে আমাদের সেরিব্রাম আছে, সেরিব্রামের নিচের অংশে থাকে, এই যে আমাদের যে ব্রেন স্টেমের ঠিক উপরের অংশে, এই অংশটা ডায়ানসেফালান। এখানে আমাদের একটা অংশ আছে থ্যালামাস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। থ্যালামাসের নিচে থাকে হাইপোথ্যালামাস, আমি ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি, আর পিছনে থাকে ইপিথ্যালামাস। তো এই ফাংশনগুলো আমরা বললাম না, বিস্তারিত বললাম না, আমরা যেহেতু কেস আলোচনা করব। ব্রেনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো মেনিনজেস। আপনারা জানেন, অনেক মেনিনজাইটিস শব্দটা খুব পরিচিত। মেনিনজেসের প্রদাহ হলে মেনিনজাইটিস হয়। হাম যে হয় মানুষের, হাম যদি কোনো সময় উদ্ভিদ বেরোইতে না পারে, তাহলে সেটা কিন্তু ব্রেন আক্রমণ করে। অনেক সময় এই মেনিনজেসের মধ্যে এই ভাইরাসটা ঢুকে ওইখানে প্রদাহ তৈরি করে, তখন ওই যে ভাইরাল মেনিনজাইটিস বলি আমরা, খুব খারাপ ওষুধ। তো মেনিনজেসটা কি? মেনিনজেসটা হলো পুরো ব্রেনের একটা কাভার। বইয়ের মধ্যে যেরকম আমরা মলাট লাগাই, ব্রেনের মধ্যে ব্রেনের মলাট, এটা ব্রেনটাকে কাভার করে রাখছে। তো এটার তিনটা লেয়ার আছে। সবার উপরে লেয়ারটাকে বলে ডুরা ম্যাটার। এই যে ছোট করে এখানে দেখেন, যে এই অংশ থেকে একটু বড় করে ছবি দেওয়া আছে এখানে।
সবার উপরে তো আমাদের স্কাল্প এই যে চুলের নিচে এই যে ইয়েটা, তারপরে যে আমার হাড় আছে এখানে হাড্ডি যেটা স্কাল বলি, তার নিচেই আছে আপনার এই 3টা লেয়ার, মেনিনজাসের লেয়ারগুলো। প্রথমে সবার উপরে আছে ডুরামেটার, তারপরে আছে অ্যারাকনয়েড মেটার, তারপরে আছে পায়োমেটার। আমরা আরেকটা ছবি দেখি, দেখেন সবার উপরে আছে এই যে আমাদের এই যে এটা হাড্ডিটা, মাথার স্কালটা, তারপরে আছে ডুরামেটারের আবার 2টা লেয়ার আছে, হ্যাঁ, আউটার লেয়ার, ইনার লেয়ার। এই ডুরামেটারের পরে আছে অ্যারাকনয়েড মিটারের পরে দেখেন একটু স্পেস আছে, এখানে সিএসএফ থাকে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। অনেক সময় বাচ্চাদের এইখানে সিএসএফ বড় হয়ে গেলে মাথাটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। বড় মাথাওয়ালা বাচ্চা দেখেন নাই, হাইড্রোসেফালাস যেটা বলে। এই অ্যারাকনয়েড মেটারের নিচে সবার ভিতরের যে লেয়ারটা এই মেনিনজাসের, এটার নাম হলো পায়োমেটার। তো এইখানে যদি কোনো টিউমার হয়, এই মেনিনজাসের মধ্যে যদি কোনো টিউমার হয়, সেই টিউমারকে বলে মেনিনজিওমা। আমি আজকে একটা কেস উপস্থাপন করব, সেটাই এই মেনিনজাসের মধ্যে টিউমার হয়েছিল মহিলার। ওইটাই আরেকটা চিত্র সহ দেখানো হয়েছে। তো এই মেনিনজাসের কাজ কি? মেনিনজাসের একটা কাজ হলো, এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, মাথার চারিদিকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, যার ভিতর দিয়ে অনেক রক্তের নালী ছড়ায় ছিটে আছে। আমাদের ব্রেনের চারপাশ দিয়ে রক্তের নালীগুলো ছড়ায় ছিটে, রক্তের নালীকে ধরে রাখে একটা কাজ। আরেকটা কাজ হলো, এর ভিতরে যেহেতু ফ্লুইড আছে, ওই সিএনএস, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, তো এই সিএসএফ থাকার কারণে আমাদের মাথায় ব্রেনের একটা প্রোটেকশন হয়। আমি যদি কারো মাথার মধ্যে জোরে ধাক্কা মারি, ব্রেনটা কিন্তু বাড়ি খাবে না। কারণ কি, ওই চারপাশে আমাদের এই ফ্লুইডটা আছে, এই ফ্লুইডের কারণে ওই স্কালের মধ্যে ব্রেনটা এসে বাড়ি খাবে না। তাহলে এটা ব্রেনের একটা ভালো একটা প্রোটেকশন দেয়। আরেকটা ব্রেনের গুরুত্বপূর্ণ জিনিস হলো ভেন্ট্রিকল। আমাদের ব্রেনের ভিতরে কিছু গর্ত আছে, এই গর্তের মধ্যে আপনার ফ্লুইড থাকে, যেটা বলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো 4টা গর্ত আছে এরকম। এই যে আমরা প্রথমে বলছিলাম যে সেরিব্রামের ভিতরে আমাদের আছে সেরিব্রামের 2টা অংশ বলছে, একটা আছে লেফট সাইডে থাকে আর একটা আছে রাইট সাইডে থাকে। 2টার মধ্যে আলাদা আলাদা 2টা গর্ত আছে। এই যে এখানে চিত্রটা দেখেন, তো এই গর্তগুলোর নাম হলো ল্যাটারাল ভেন্ট্রিকল। আবার এই 2টার মাঝখানে আরেকটা গর্ত থাকে, সেটার নাম হলো থার্ড ভেন্ট্রিকল। আর আমাদের যে সেরিবেলামের সামনের দিকে আর ব্রেন স্টেমের এই 2টার মাঝামাঝি আরেকটা গর্ত থাকে, এটার নাম হলো ফোর্থ ভেন্ট্রিকল। তো অনেক সময় টিউমারের কারণে দেখেন এইগুলোর ভিতর দিয়ে কি ঢুকে, এগুলোর ভিতরে আছে, গর্তগুলোর ভিতরে আছে এক ধরনের ফ্লুইড, যেটার নাম হলো সিএসএফ, সংক্ষেপে বলি সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লুইড। এর মাধ্যমে পুরা ব্রেন কি পায়, যত আপনার কেমিক্যাল আছে, ধরেন কেমিক্যালের ব্যালেন্স ঠিক রাখে। এর মাধ্যমে ব্রেন কি পায়, পুষ্টি পায়, নিউট্রিশন পায়। এর মধ্যে যদি এটা কোনো কারণে ব্লক হয়ে যায়, ধরেন একটা জায়গায় টিউমার হয়েছে, টিউমার হয়ে এই যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড যে নালী দিয়ে একটা ভেন্ট্রিকল থেকে আরেকটা ভেন্ট্রিকলে যে যায়, ধরেন এখানে একটা আছে ল্যাটারাল ভেন্ট্রিকল, আপনি ইন্ডিকেটরটা দেখেন, আর এখানে আছে থার্ড ভেন্ট্রিকল, মাঝখানে দেখেন একটা ছিদ্রপথ আছে, ফোরামেন অফ মনরো বলে। ধরেন এইখানে একটা টিউমার হলো, এসে যদি ওইটার মধ্যে আপনার চাপ লেগে ওটা ব্লক করে দেয়, তাহলে কি হবে, পুরা ওইখানে পানি জমে যাবে, আর ভিতরে হাইড্রোসেফালাস হবে। বড়দের তো হাইড্রোসেফালাস বোঝা যায় না, কারণ মাথা বড় হয় না। তো ভিতরে এই সিএসএফ বেশি হওয়ার কারণে চাপ প্রদান করবে, তার ব্রেন কাজ করবে না, তখন ব্রেনের মধ্যে পুষ্টির অভাব হবে, রোগী দেখা যায় বেশি সমস্যা হলে মারা যাবে। তো ভেন্ট্রিকলের আরেকটা চিত্র, আমি বিস্তারিত আর গেলাম না, আমি এবার টিউমারে চলে আসি। টিউমার কি? টিউমার হলো কিছু অ্যাবনর্মাল, অস্বাভাবিক টিস্যুর একটা পিণ্ড। আমরা তো জানি সেল সবসময় ডিভাইড হয়, আর টিউমারের ক্ষেত্রে সেল ডিভিশনটা নর্মালি হয় না, অস্বাভাবিকভাবে হইতে থাকে। আস্তে আস্তে ওইখানে একটা পিণ্ড, একটা টিউমার গঠন করে।
টিউমার মেইনলি দুই ধরনের, একটা বিনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। আরেকটা টাইপ বলা হয় প্রি ম্যালিগন্যান্ট, মানে বিনাইন আর ম্যালিগন্যান্টের মাঝামাঝি। টিউমারটা যখন বিনাইন মানে মৃদু টিউমার, যেগুলো খারাপ টিউমার না, ক্যান্সারাস না, আর ম্যালিগন্যান্টগুলো সব ক্যান্সারাস। তো বিনাইন টিউমার যখন আস্তে আস্তে ক্যান্সারের দিকে যাইতে থাকে, কিন্তু ক্যান্সার এখনো হয় নাই, তার পূর্ববর্তী অবস্থা, সেই অবস্থার টিউমারগুলোকে প্রি ম্যালিগন্যান্ট বলে। তো ব্রেন টিউমারের মধ্যেও ব্রেন টিউমার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হলো ম্যালিগন্যান্ট। আবার ব্রেন টিউমারের অরিজিন, উৎপত্তির দিক থেকে ব্রেন টিউমারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ব্রেন টিউমার, আরেকটা হলো সেকেন্ডারি অর মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার। প্রাইমারি ব্রেন টিউমার কোনগুলা? যেগুলো ব্রেনের মধ্যেই তৈরি হয়েছে, উৎপত্তিটা ওইখান থেকেই, অন্য জায়গার থেকে ব্রেনে আসে নাই, সেগুলো হলো প্রাইমারি ব্রেন টিউমার। আর সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার যেগুলো, এগুলো সবই ক্যান্সারাস। মেইনলি রুগীর অন্য কোথাও ক্যান্সার থাকে, হয়তো কারো লাং ক্যান্সার আছে, বা অন্য কোথাও ক্যান্সার আছে। এই ক্যান্সার সেলটা যখন প্রসারিত হয়ে ব্রেনে অবস্থান নেয় এবং ব্রেনের মধ্যেও টিউমার তৈরি করে, মেটাস্টেসিস হয় ব্রেনের মধ্যে, তখন সেই টিউমারগুলোকে বলে সেকেন্ডারি অথবা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার। সেকেন্ডারি বা মেটাস্ট্যাটিক ব্রেন টিউমার সবগুলোই হলো ক্যান্সার। আর প্রাইমারি ব্রেন টিউমার দুই ধরনের থাকতে পারে, এটা ক্যান্সারাসও হইতে পারে, আবার নর্মাল টিউমার যেটা বিনাইন টিউমার, মৃদু টিউমার, সেটাও হইতে পারে। তো প্রাইমারি ব্রেন টিউমার, এটা বিস্তারিত এখানে বলার অবকাশ নাই, কারণ সময় কম, আমরা অন্যদিকে চলে যাই। এই যে টাইপস অফ প্রাইমারি ব্রেন টিউমার, প্রাইমারি ব্রেন টিউমারকে আমেরিকান যারা নিউরোলজিক্যাল সার্জন আছে তারা একটা ক্লাসিফিকেশন করছে। তো আমি জাস্ট একটু উল্লেখ করে যাই এগুলো। একটা হলো গ্লিওমা। একটা জিনিস মনে রাখবেন যে ব্রেনের মধ্যে যে টিউমারগুলো হয়, টিউমারগুলোর যে নামকরণ করা হয়, এই নামকরণটা সাধারণত হয় কোন ধরনের সেলের মধ্যে এই টিউমারটা ফর্ম হয়েছে, কোন ধরনের সেল নিয়ে এটা টিউমারটা গঠন হয়েছে, ওই সেলের উপর ভিত্তি করে ওইটার নামকরণ হয়। যে গ্লিওমা, এটা হলো ব্রেনের মধ্যে গ্লিয়াল সেল আছে, এই গ্লিয়াল সেল থেকে যে টিউমারগুলো হয় সেগুলোকে বলে গ্লিওমা। তো গ্লিওমা আবার কয়েক গ্রেডের হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। গ্রেড 1 যেগুলো, সেগুলো মৃদু টাইপের টিউমার। গ্রেড 2ও মোটামুটি মৃদু টাইপেরই, কিন্তু এটা ম্যালিগন্যান্টের দিকে যেতে পারে। আর গ্রেড 3 এবং গ্রেড 4 এগুলো সবগুলোই হলো ম্যালিগন্যান্ট টিউমার, ক্যান্সারাস টিউমার। আপনাদের শিট দেওয়া আছে, আপনি একটু নামগুলো দেখে নিতে পারেন, কারণ আপনাদের কাছে ম্যাক্সিমাম, আপনাদের কাছে বলতেছি, ম্যাক্সিমাম আমাদের কাছে ডায়াগনোসড হয়ে রুগীরা আসে। তখন দেখবেন যে রুগীর মধ্যে লেখা আছে যে তার গ্যাংলিওগ্লিওমা। যদি পান কারোর মধ্যে আছে গ্যাংলিওগ্লিওমা, আপনার যদি জানা থাকতো যে এইগুলা বিনাইন টিউমার, তাহলে বুঝবেন যে এই টিউমার আমাকে অনেক সময় দিবে ট্রিটমেন্ট করার, কারণ রুগী এই নিয়ে অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। কিন্তু যদি কোনো রুগী ধরেন আপনার কাছে আসছে যে গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্ম নিয়ে, তাহলে মনে করবেন যে পেশেন্টের বেশি দিন সময় নাই, খুব দ্রুত যা করার আপনার করতে হবে এর ভিতরে। যদি না করতে পারেন, রুগী খুব দ্রুতই মারা যাবে। রুগীকে বলে দিতে পারবেন যে আপনার অবস্থাটা কি, মানে এটার প্রগনোসিস কী, ভাবি ফল কী। রুগীকে না বললেও রুগীর ফ্যামিলির লোকজনকে বলে দিতে পারবেন যে রুগীর কিন্তু এই সমস্যা, এটা কিন্তু এত মারাত্মক, যে কোনো সময় রুগী মারা যেতে পারে। আমাদের কাজ শুধু ট্রিটমেন্ট করা না, সব দিক দিয়ে রুগীকে উপদেশ দেওয়া। আপনারা দেখে নিয়েন যে মেনিনজিওমা, যেটা বললাম মেনিনজেসের মধ্যে টিউমার হয়, সেটাও 3 ধরনের হইতে পারে, একটা বিনাইন, আর এটিপিক্যাল, আর একটা ম্যালিগন্যান্ট। যে পিটুইটারি টিউমার আছে, নামগুলো একটু দেখে নেন, আমি স্কিপ করে যাচ্ছি, বিস্তারিত এখানে বলতেছি না। করয়েড প্লেক্সাস টিউমার, গত বছর মনে হয় আমাদের জাহাঙ্গীর স্যার একটা টিউমার, একটা সিস্টের কথা আলোচনা করছিলেন, যে করয়েড প্লেক্সাসের উপরে সেই সিস্টটা হয়েছিল। করয়েড প্লেক্সাস হলো, যে আমরা বলছি না যে ভিতরে আমাদের থাকে, গর্ত থাকে, যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, ওই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডগুলা তৈরি করে হইলো করয়েড প্লেক্সাস। প্রত্যেকটা ভেন্ট্রিকেলের মধ্যে আমাদের করয়েড প্লেক্সাস আছে। এই ছবিগুলো দেখেন, এই যে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল, এই যে এইখানে একটা করয়েড প্লেক্সাস আছে। এই হলো
আমাদের থার্ড ভেন্ট্রিকল এইখানেও করড প্লেক্সাস আছে। এই হলো আমাদের ফোর্থ ভেন্ট্রিকল, এইখানেও করড প্লেক্সাস আছে। এরা আপনার এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এখান থেকে তৈরি হয়। গুরুত্বপূর্ণ। সেকেন্ডারি ব্রেন টিউমার। সেকেন্ডারি ব্রেন টিউমার সাধারণত লাং ক্যান্সার থেকে আসে, ব্রেস্ট ক্যান্সার থেকে আসে, কিডনি ক্যান্সার থেকে আসে, স্কিন ক্যান্সার থেকে আসে। এগুলো সবসময়ই ম্যালিগন্যান্ট হয়। এবার আসেন গ্রেডেশন নিয়ে। অনেক সময় টিউমার লেখে ব্রেকেটে গ্রেড লেখা থাকবে, এই টিউমার গ্রেড 1, এই টিউমার গ্রেড 2। তো গ্রেড 1 বলতে আমরা কি বুঝি? এখানে ডব্লিউএসি যে গ্রেডেশনটা করছে ব্রেন টিউমারের, সেটা এখানে আনা হয়েছে, সেটাই আমি উল্লেখ করতেছি। গ্রেড 1 সাধারণত ওই ধরনের টিউমার যেগুলো লিস্ট ম্যালিগন্যান্ট, এগুলো ম্যালিগন্যান্ট সাধারণত হয়ই না, এগুলো সাধারণত বিনাইন হয়, মৃদু আকারের হয়। আর এগুলো অনেক সময় সার্জারি করে রিমুভ করলে রুগী অনেক সময় ভালো হয়ে যায়, আবার পুনরায় আবার দেখা দেয় না এই টিউমারগুলো সাধারণত। তো নন ইনফিল্ট্রেটিভ, এখান থেকে ছড়া অন্য দিকে যায় না। আর এই ধরনের রুগীর সার্ভাইভাল থাকে লম্বা দিন। এই টিউমার নিয়ে রুগী দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারে। আর এগুলো খুব স্লো গ্রোয়িং, খুব ধীরে ধীরে গ্রো করে। আর যেটা গ্রেড 2 থাকবে সেটা ওই গ্রেড 1-এর চেয়ে একটু দ্রুত বর্ধনশীল, তো দ্রুত বড় হয়। এটা অনেক সময় ছড়ায়, এখান থেকে আবার হায়ার গ্রেডে চলে যেতে পারে রুগী। গ্রেড 3 এটা ম্যালিগন্যান্ট, একদম ক্যান্সার। তারপরে গ্রেড 4 সেটা তো সবচেয়ে বেশি ম্যালিগন্যান্ট, খুব দ্রুত বর্ধনশীল, রুগী আপনাকে সময় দেবে না এবং ভিতরে পুজ হয়ে যায়, ভিতরে টিস্যুগুলো মরে যায়, একদম পুজ হয়ে যায়। পাশে উদাহরণ দেওয়া আছে, আপনাদের শীটের মধ্যে দেখে নেবেন যে কোন কোন টিউমারগুলো কোন গ্রেডের হয়ে থাকে। রিস্ক ফ্যাক্টর, ব্রেন টিউমারের রিস্ক ফ্যাক্টর মানে ব্রেন টিউমারের একজ্যাক্ট কারণ কি এটা এখনও খুঁজে পাওয়া যায়নি, কী কারণে ব্রেন টিউমারটা হয়। তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর দেখা গেছে, যারা ধরেন রেডিয়েশনের সংস্পর্শে আসে, এক্সরের সংস্পর্শে না আসে, আয়োনাইজিং রেডিয়েশনের সংস্পর্শে যারা আসে বারবার, তাদের মধ্যে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা হলো ফ্যামিলি হিস্ট্রি, যে ফ্যামিলিতে ব্রেন টিউমারের হিস্ট্রি পাওয়া যায়, ওই ফ্যামিলিতে অন্যান্য মানুষের চেয়ে তাদের পরিবারে বেশি ব্রেন টিউমার হওয়ার প্রবণতা দেখা যায়, যদিও এটার পরিমাণটা খুব কম। আচ্ছা আচ্ছা, তো ব্রেন টিউমারের এই সাইন্স সিমটম আপনারা দেখে নিন। বমি হয়, হ্যাঁ, মাথা ব্যথা করে, তার পার্সোনালিটির মধ্যে চেঞ্জ হয়। একটা মানুষ শান্তশিষ্ট ছিল, পরে হঠাৎ করে রাগান্বিত হয়ে যেতে পারে। তো প্রত্যেকটা আলাদা আলাদা ব্রেন কিছু সিমটম দেখে আপনারা বোঝা যায় যে ব্রেন টিউমার কোন জায়গায়। যদি চোখের সমস্যা হয় তাহলে বুঝবেন যে আপনার ব্রেন টিউমার হইতে পারে অক্সিপিটাল লোবে, টেম্পোরাল লোবে হইতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডে হইতে পারে। এরকম অনেকগুলো আলোচনা আছে, আপনারা একটু ইয়ের থেকে দেখে নিন। যেহেতু সময় কমার জন্য আমি বিস্তারিত এখানে বলতেছি না। ডায়াগনোসিস কীভাবে করা হয়? ডায়াগনোসিসের জন্য আগে একটা বিস্তারিত কেস হিস্ট্রি নেওয়া হয়। কেস হিস্ট্রি নেওয়ার পরে এই যে আপনি সাইন সিমটম থেকে বুঝতে পারবেন যে তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে। তো নিউরোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ক্লিনিকে ডাক্তাররা করতে পারেন, সেগুলো করে আরেকটু বুঝতে পারে যে না, ব্রেনের মধ্যে কোথাও সমস্যা আছে। এরপরে তাকে ওই আপনার সিটি স্ক্যান করায় বা এমআরআই করায়, এনজিওগ্রাম করায়। তো এনজিওগ্রাম, সিটি স্ক্যান, এমআরআইতে যদি কোনো টিউমার ধরা পড়ে, জাস্ট সেটা বোঝা যায় এখানে টিউমার আছে, সেটা ম্যালিগন্যান্ট না বিনাইন সেটা বুঝতে চাইলে অবশ্যই বায়োপসি করতে হয়। বায়োপসি মানে ওইখান থেকে একটা টিস্যু আপনাকে নিতে হবে, নিয়ে সেটা মাইক্রোস্কোপের আন্ডারে নিয়ে পরীক্ষা করবে। পরীক্ষা করে দেখবে সেলটা কোন ধরনের, তখন ডাক্তারে বলে দেবে হ্যাঁ এটা ক্যান্সার, এটা অমুক ক্যান্সার, অমুক সেলের মধ্যে এই ক্যান্সারটা হয়েছে। হোমিওপ্যাথি কী করতে পারে ব্রেন টিউমারের মধ্যে? প্রথম হলো যে বিনাইন টিউমারগুলো হোমিওপ্যাথি দিয়ে ভালো করা সম্ভব, খুব বেশি পসিবিলিটি আছে, খুব বেশি সম্ভাবনা আছে যে হোমিওপ্যাথি বিনাইন টিউমার ভালো করে ফেলতে পারে। আর যেগুলো ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে ভালো করা একটু কঠিন, তবে পেশেন্টের সাফারিং অবশ্যই কমাইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মিরাকেলও ঘটাইতে পারে, মানে রোগী দেখা যায় ভালো হয়ে যায় ক্যান্সার, তবে এটার পার্সেন্টেজ কম। আর যে সমস্ত পেশেন্টগুলো অলরেডি কেমোথেরাপি, রেডিওথেরাপি নিয়ে আসে, কেমোথেরাপি, রেডিওথেরাপি কখনোই রোগীর আরোগ্যদায়ক কোনো ট্রিটমেন্ট পদ্ধতি না। এগুলাকে লং টার্ম অনেক সময় পেলিয়েশন দেয়, মানে জাস্ট সাবপ্রেস করে রাখে রোগটারে।
তো কিন্তু এগুলোর সাইড এফেক্ট অনেক বেশি। এই সাইড এফেক্টগুলো যদি নিয়ে রুগীরা আসে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি এই সাইড এফেক্ট দূর করতে পারে খুব সহজে। ব্রেন টিউমারের ওষুধ কি? আসলে কোনো স্পেসিফিক কোনো মেডিসিন নেই ব্রেন টিউমারের। আমাদের ম্যাটারমেডিকা যত ওষুধ আছে, যে কোনো ওষুধ যে কোনো ব্রেন টিউমারের ক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু তারপরেও দেখা গেছে যে কিছু ওষুধ ব্রেন টিউমারের উপরে বেশি আসে, বেশি কাজ করে। আমি যে আপনাদের দিয়ে দিছি বড় বড় ওষুধগুলো হলো যেরকম আছে ব্যারাইটেকার, পোনিয়াম, ফসফরাস, প্লাম্বাম, আয়োড। প্লাম্বাম আয়োডের ব্রেন টিউমারের মধ্যে বিশাল একটা মানে ক্রিয়া আছে, যদি ওষুধটা খুব পরিচিত না তো থুজা, তবে যে কোনো ওষুধই লক্ষণভিত্তিক আসতে পারে। তো রেপার্টরিতে আপনারা যদি দেখেন, সিনথেসিস রেপার্টরিতে আছে ব্রেন টিউমারের একটা রুব্রিক্স পাবেন, হেডের মধ্যে টিউমার, ব্রেন পাবেন। এখানে সিনথেসিসের মধ্যে দুইটা রুব্রিক্স পাবেন, একটা হচ্ছে হেডের মধ্যে পাবেন টিউমার, ব্রেন, আবার জেনারেলের মধ্যে টিউমার অ্যানসেফালোমা এইভাবে আছে। এরা কেন আলাদাভাবে করছে আমি জানি না, দুইটা কিন্তু একই জিনিস। অ্যানসেফালোমা নেই ব্রেন টিউমার। তবে অ্যানসেফালের আরেকটা মিনিং আছে যেটাকে বলে ব্রেইনের যদি হার্নিয়া হয়, হয়তো আরেকটা মিনিংয়ের কথা চিন্তা করে দুইটা আলাদা আলাদা করছে। তবে ইন্টারেস্টিং হলো দেখেন, এই যে হেডের মধ্যে যখন ব্রেন টিউমার কথা বলছে সেখানে কিন্তু ফসফরাস ওষুধটা নাই, আর জেনারেলি যখন দেখবেন যে অ্যানসেফালোমা ওইখানে দেখবেন ফসফরাস ফার্স্ট গ্রেডের ওষুধ। তো এগুলো হচ্ছে আসলে রেপার্টরির সীমাবদ্ধতা। রেপার্টরি মানেই যে সব কিছু সঠিক এমন না, রেপার্টরির অনেক সীমাবদ্ধতা আছে। দেখেন রবিন মার্ফি উনি কিন্তু ওই সব জায়গায় ব্রেন টিউমারের মধ্যে আপনার ফসফরাস ওষুধ নিয়ে আসছে, কমপ্লিট রেপার্টরিতেও ফসফরাস ওষুধ নিয়ে আসছে। আপনার ব্রেন ক্যান্সারের মধ্যে দেখেন এখানে আপনার ফসফরাস ওষুধ নাই, আবার নিচে দেখেন রবিন মার্ফি উনি কিন্তু ফসফরাস ফার্স্ট গ্রেডে নিয়ে আসছেন। এই জন্য আপনারা যদিও রোগের নাম ধরে চিকিৎসা হয় না, কিন্তু তারপরে আপনাকে একটা আইডিয়া দিবে কোন ওষুধগুলো সামনে আসতে পারে। তো আপনারা ওই শুধু একটা রেপার্টরির উপর ভিত্তি করে থাকবেন না, অন্য আরও রেপার্টরি দেখবেন। এবার একটা কেস বলি, যেহেতু এটা পরিচিত কেস, এটা নাম বললে সমস্যা নাই, সেই জন্য আমি নামটা উল্লেখ করতেছি। রুগীর নাম হলো রুকসানা আক্তার। সে 27 বছর বয়স, 2টা বাচ্চা আছে, হাউসওয়াইফ, ময়মনসিংহ বারে। এটা আমার গ্রামের চেম্বারের রুগী। উনি আসছিলেন 2016 সালের ফেব্রুয়ারি মাসে। তার সমস্যাটা ছিল মেনিনজিওমা, অলরেডি ডায়াগনোসিস হয়ে আমার কাছে আসছে। তো ওনার যে সমস্যাটা ছিল, ওনার যেটা ছিল সমস্যাটা মানে ওনার হয়তো খিঁচুনি হয়তো চোখে একটু কম দেখতো, আর খিঁচুনি হয়ে পড়ে যেত উনি। আর খিঁচুনি হলে মুখ দিয়ে ফেনা বেরোইতো, হাতটাই যেরকম করে ধরে রাখতো। একটা ওষুধের লক্ষণ আছে, খেয়াল করেন। তারপরে তার খুব গিডিনেস অফ হেড, মাথা ঘুরাইতো খুব বেশি, আর মাথা ব্যথা করতো। মাথা ব্যথার কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না, মানে বিভিন্নভাবে জিজ্ঞেস করে কোনো প্যাটার্ন খুঁজে বের করা যায় নাই। কারণ রুগী তখন একদম সিরিয়াস অবস্থায়, রুগী ঠিকমতো হাঁটতে পারে না, আর মাথাটা ঝিমঝিম করে। একবার যদি খিঁচুনি হয় তার মাথা কাজ করতো না তখন। তো জেনারেল লক্ষণ যেগুলো পাইছিলাম, রুগীটা এমবি থার্মাল, মানে ঠান্ডা গরম ঠিক বলতে পারে না কোনটায় ভালো লাগে, কোনোটাই তার খুব বেশি এফেক্ট হয় না। কিন্তু তারপরেও কথা বলে যতটুকু জানা গেছে ওনাকে একটু গরম কাতর মনে হয়েছে। গোসল করে রেগুলার, পানি পিপাসা নর্মাল, আর খাবার একদম রুচি ছিল না। তার টকটা শুধু একটু পছন্দ করতো, আর সুনির্দিষ্টভাবে সেইভাবে কিছু পাওয়া যায় নাই। তার মায়ের দিক থেকে তার যখন এই রোগটা হয় তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে। যখনই ব্রেন টিউমার হয় রোগী বুঝতে পারে, মনে করে যে আমার খুব বড় একটা কিছু হয়েছে, তখন আমি আর বাঁচবো না, এরকম একটা তার মধ্যে চিন্তা চলে আসে। সেই জন্য তারা স্বপ্নেও ওইরকম কিছু দেখে। স্বপ্নের মধ্যে সে দেখতো তার মৃত মা যে মারা গেছে, সে তার কাছে আসে, তাকে ডাকে, তারে নিয়ে যেতে চায়, এই ধরনের স্বপ্ন সে দেখতো। এটা দেখাটা স্বাভাবিক, এটা আমি খুব বেশি গুরুত্ব দেইনি তখন। মানসিক লক্ষণের মধ্যে যেহেতু রুগী কথাই বলতে পারতেছিল না, জাস্ট শুধু যেটুকু শুনলাম যে কনভালশন হলে রুগী প্রথমে কিছু বুঝতো না যে কি হচ্ছে, কনফিউশনে ভুগতো সে। আরেকটা ছিল উল্টাপাল্টা কথা বলতো, ইনকোহারেন্ট স্পিচ ছিল তার। পাস্ট হিস্ট্রি তেমন কিছু ছিল না, ফ্যামিলি হিস্ট্রিও তেমন কিছু পাওয়া যায়নি। তো এর আগে সে কী ট্রিটমেন্ট করছে, তার যখন কনভালশন হইতেছিল, রুগী যখন এই খিচুনি হয়ে পড়ে যেত,
তখন তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে ওখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার ডায়াগনোসিস হয় যে তার বাইল্যাটারাল মেনিনজিওমা অফ দ্য ব্রেন, ব্রেনের যে কভার আছে মেনিনজেস, সেই মেনিনজেসের তার দুই পাশেই তার টিউমার আছে, একটা না, যদিও টিউমারগুলো খুব বড় ছিল না। এই যে রিপোর্টটা দেখেন, এমআরআই রিপোর্ট, নিচে লেখা আছে সাজেস্টিভ অফ বাইল্যাটারাল স্মল অ্যান্ড প্লাক মেনিনজিওমা উইথ পেরিলেশনাল ইডিমা। তো এই ছিল তার রিপোর্ট। আমি ওষুধ সিলেকশন করছিলাম প্রথমে তার জন্য কুপ্রামেট। কী জন্য সিলেকশন করছিলাম, একটা হলো ওই যে খিচুনির থেকে সে পড়ে যেত, আর মুখ দিয়ে ফেনা বেরোইতো খিচুনির সময়, আর মাথা ঘুরাইতো, তার কলবাসনের সাথে মাথা ঘুরানিটা খুব বেশি ছিল, আর যে হাতের এই যে বৃদ্ধাঙ্গুলটা এইভাবে সে মুষ্টিবদ্ধ করে থাকতো। এটা কুপ্রামেটের খুব বড় একটা লক্ষণ। তো তাকে কুপ্রামেট দেওয়া হয়, আমি ডিস্টিল ওয়াটারে দিয়েছি তাকে 200 পটেন্সি, প্রতিদিন সকালে খেয়েছে সে। তো ওষুধটা দিয়েছিলাম, আপনার প্রথম প্রেসক্রিপশন ছিল 13/2/2016-তে, ফলোআপে আসছে 27/2/2016-তে। রুগী কিছুটা বেটার, আগের চেয়ে কিছুটা ভালো। তো আমি ওষুধ বন্ধ করি নাই, তাকে ডিস্টিল ওয়াটারেই চলছে, আরও ডাইলেটেড করে খাইতে বলছে জিনিসটা, শক্তি একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে তাকে। তো 14/2/16 তারিখেও ভালো ছিল, এবং এই ওষুধটাই মানে তার মধ্যে মাঝে মাঝে চলছে, একটু গ্যাপ বাড়ায় তাকে খাওয়ানো হয়েছে 23/4/16 পর্যন্ত। এ পর্যন্ত রুগী ভালোই, কিন্তু 23/4/16 তারিখে রুগী যখন আমার কাছে আসে তখন বলেছে খুব মাথা ব্যথা করতেছে, এবং মাথায় যদি ঠান্ডা পানি দেয় তাহলে মাথা ব্যথা তার উপশম হয়। তো ওই লক্ষণগুলোর উপর ভিত্তি করে তখন তাকে দেওয়া হয় ক্যালকেরিয়া ফস, ওই একইভাবে দেওয়া হয় ডিস্টিল ওয়াটারে, এবং ক্যালকেরিয়া ফসকে রুগী বেশ ভালো। এবং 19/6/16 তারিখে তাকে ক্যালকেরিয়া ফসের 1 ml 2টা ডোজ দেওয়া হয়, পরপর 2 দিন সকালে খাবে, তারপরে ভাইটাম চলবে। কিন্তু 9/7/16-তে রুগী যখন আসে, রুগীর আবার সেই সেম সমস্যা শুরু হয়েছে, আবার খিঁচুনি, আবার হাতগুলা এরকম মুষ্টিবদ্ধ করে থাকে, মুখ দিয়ে ফেনা বেরোয়, ওই সিমটমগুলো, পূর্বের লক্ষণগুলো আবার দেখা দিল। তখন আমি মনে করলাম যে আমি একটা ল্যাবরেটরি করি, যদিও কুপ্রামেটের লক্ষণ, কিন্তু এরকম হচ্ছে কেন। আবার ল্যাবরেটরি করার পরে দেখেন আমি তার যে রুব্রিক্সগুলো নিলাম, একটা হচ্ছে কনফিউশন অফ মাইন্ড, ইপিলেকটিক কনভালশন আফটার, খিঁচুনির পরে তার মৃগী ছিল না তার, কিন্তু মৃগীর মতো তার খিঁচুনি হতো। তো ইপিলেকটিক কনভালশন আফটারে তার ওই কনফিউশন অফ মাইন্ড। তারপর দেখেন স্পিচ ইনকোহারেন্ট ইপিলেকটিক অ্যাটাক আফটার, তার এক্সট্রিমিটিসের মধ্যে আছে ক্লেন্সিং থামস এপিলেপসি না, কিন্তু এপিলেপসির মতো লক্ষণ তার মধ্যে ছিল। আর ল্যাবরেটরিতে এইভাবে রুব্রিক্স নেওয়া যায়। সাথে নিলাম ব্রেন টিউমার, তারপরে হচ্ছে তার এক্সট্রিমিটিতে ইনকোঅর্ডিনেশন ছিল, সে হাঁটাচলা ঠিকমতো করতে পারতো না, ভার্টিগো ছিল ওই ইপিলেকটিক কনভালশনের সাথে, আর ওই যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসতো। এই লক্ষণগুলো যখন নিলাম তখন দেখা গেছে যে ওই মানসিক যে 2টা লক্ষণ, কনফিউশন অফ মাইন্ড ইপিলেকটিভ কনভালশন আফটার আর স্পিচ ইনকোহারেন্ট এই অ্যাটাকের পরে হয়, এই 2টা লক্ষণ খুব কম ওষুধেই আছে, 2টা করে ওষুধে আছে, তার 2টার মধ্যে প্লাম্বাম মেটালিকাম আছে, আর নিচের লক্ষণগুলো সবগুলোই প্লাম্বাম মেটালিকাম কভার করে। কিন্তু আমি রুগীকে প্লাম্বাম মেটালিকাম দেই নাই, আমি রুগীকে দিয়েছিলাম প্লাম্বাম আয়োড। এটা দেওয়ার কারণ হলো যে প্লাম্বাম মেটালিকাম হলো শীতকাতর, প্লাম্বাম আয়োড সম্পর্কে কোনো বিস্তারিত কোনো মেডিকেতে নাই, কিন্তু এটা ক্লিনিক্যালি ব্যবহার করে দেখা গেছে যে এটা এই ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সারের উপর এটা বিরাট দখল। বর্তমান সময়ের যে সবচেয়ে বড় একজন ডাক্তার, যিনি ব্রেন টিউমার, ক্যান্সার, বিশেষ করে ক্যান্সারের উপরেই ট্রিটমেন্ট করেন, ডক্টর রামাকৃষ্ণন, অনেকের নাম শুনে থাকবেন, উনি প্লাম্বাম মেটের লক্ষণে প্লাম্বাম আয়োড দিতেন। তার একটা কারণ হলো, আমি পরে আসতেছি, প্লাম্বাম আয়োডের মধ্যে আয়োডিয়াম আছে, আয়োড সংখ্যাটা আছে, আয়োডিয়াম অংশটা আছে। আয়োডিয়াম কিন্তু গরম কাতর, আমার রুগী কিন্তু শীত কাতর ছিল না, কিছুটা ছিল গরম কাতর। তারপরে হচ্ছে ব্রেন টিউমার, যেহেতু ব্রেন টিউমারের মধ্যে প্লাম্বাম আয়োডের অবস্থান একটু বেশি, এই কারণে
এটাকে নির্বাচন করা হয়েছে। আর প্লামবাম মেটালিকামের লক্ষণে প্লামবাম আয়োড দেওয়া যায় যদি আপনি কিছু ক্রাইটেরিয়া রোগীর মধ্যে পান। ওই ডাক্তার এইউ রামাকৃষ্ণন বলছেন যে এই ওষুধের গ্রেড ভ্যালু আছে কোথায়, টিউমারে এবং ক্যান্সারাস গ্রোথে। যে টিউমারগুলো বিনাইন টিউমার হোক বা ক্যান্সার হোক, ওই টিউমারগুলো যেগুলো নার্ভ সেল থেকে তৈরি হয়, নার্ভ সেল থেকে যেগুলোর উৎপত্তি, তার উপরে প্লামবাম আয়োডের সবচেয়ে বেশি দখল আছে, বিশেষ করে ব্রেনের। তারপরে প্লামবাম আয়োডকে প্লামবাম মেটালিকামের উপরে প্রাধান্য দেওয়া হয়। কারণ কি, যে এটার মধ্যে আয়োডাইট আছে, কম্পোনেন্ট আছে। আর এইটা হচ্ছে ওই আপনার নার্ভ সেল থেকে যে টিউমার হয় সেটার মধ্যে ভালো কাজ করে, প্লাস টিউমারজনিত কারণে যদি কোনো ইনফেকশন হয় সেটা থামাইতেও এটার খুব ভালো দখল আছে, এটা ক্লিনিক্যালি পাওয়া গেছে। তো আর এটা তো হেড পেইন আছে, ইন্টারক্রেনিয়াল টিউমার আছে, ভালো দখল থাকার কারণে। এছাড়া পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলোর উপরেও এই প্লামবাম আয়োডের প্রাধান্য বেশি আসে। তো এই কারণে প্লামবাম আয়োড তাকে দেওয়া হয়েছে, এবং দেওয়ার পরে পেশেন্টের মধ্যে খুব ভালো উন্নতি দেখা গেছে। পেশেন্ট খুবই ভালো, তার কলমাংসের একদম কম হয়, মেডিসিন এটাই চলে। তারপরে 4, 10, 16তে তাকে প্লামবাম আয়োডের 1 ml 2টা ডোজ দেওয়া হয় পরপর। তারপরে রোগীর মধ্যে কোনো প্রবলেম ছিল না। রোগী 5ই জানুয়ারি 2017 সালে আমার কাছে জানায় নাই, উনি নিজেই আবার সে আগের ডাক্তারের কাছে যেয়ে উনি আবার নতুন করে এমআরআই করাইছে। আমি জানতাম না, যাই হোক পরে আমার কাছে রিপোর্ট নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ রিপোর্ট ছিল তখন নর্মাল, কোনো সমস্যা ছিল না। ওই যে দেখেন পরের রিপোর্টটা এখানে দেওয়া আছে, এখানে তার কোনো প্রবলেম ছিল না। স্যার ধন্যবাদ।